মাইক্রোসফট ওয়ার্ডে এই পর্যায়ে আমরা শিখবো প্রশ্নপত্র তৈরি করা, এক্সাম পেপার মেকিং করা, কীভাবে প্রশ্নপত্র তৈরি করা যায়। কথা ক্লিয়ার? তো আমরা শুরু করি। শুরু করার আগে প্রশ্নপত্রটা কি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ? যদি বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এই প্রশ্ন করা যাবে না যে স্যার কারেন্ট চলে গেছে, কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার সব নষ্ট হয়ে গেছে। কারণ এটা নষ্ট হয়ে যাওয়া মানে আবার তৈরি করা, আবার সময় বের করা, মাথার মধ্যে মেজাজ গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কি করলে স্যার আমি সমস্যায় পড়বো না? তাহলে আগে থেকে ফাইল সেভ করে নিশ্চিত হয়ে তারপরে আমরা প্রশ্নপত্র শুরু কাজ করা। তা সুবিধা কি? সুবিধা যে কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে গেলেও তো যতটুকু লিখছি ততটুকু তো আমার জমা থাকবে, আবার ওইখান থেকে আবার তো শুরু করতে পারবো। এই জিনিসটা আমি অন দ্য রেকর্ডে বলে দিচ্ছি কিভাবে আমরা শুরু করবেন। তো প্রথমে আমাদের একটা যেই জায়গায় আমি রাখতে চাই সেই জায়গায় যাব। আমাদের একটা ফোল্ডারের নাম হলো, নাম কি ফোল্ডারের নাম? এখানে আমি একটা ফোল্ডার বানাবো, ফাইল নয়, কি বানাবো? ফোল্ডার বানাবো, নাম দিব এক্সাম পেপার। এক্সামের ফোল্ডার কি ফাইল কি একটা হয় না আরো অনেক হয়? অনেকগুলো হবে। সেক্ষেত্রে একটা ফোল্ডারের মধ্যে সব কিছু গুছিয়ে রাখলে আরো সুন্দর হবে না? তা আমি রাখলাম এখানে এক্সাম পেপার, বা আপনি লিখবেন প্রশ্নপত্র। আচ্ছা, তারপর ডাবল ক্লিক করলাম। এখানে আমি এখন ফাইল তৈরি করব। দেখেন ফোল্ডার তো তৈরি করা শেষ। বর্তমানে এই ডকুমেন্টসের থেকে আমি আফটারনুন বেছে গেলাম, সেখান থেকে আমি এক্সাম পেপার নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তার মধ্যে এখন অবস্থান করছি। এখানে রাইট ক্লিক করে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে, দেখেন তো, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে ক্লিক করলাম। এই ডট ডক্স বাদে আর বাকি সব লেখাকে পরিবর্তন করতে পারবো। ডট ডক্স কি কাটা যাবে? কেন কাটা যাবে না? দিস ইজ আ ফাইল নেম এক্সটেনশন, ইহা কাটা যাবে না। তা আমি এখানে লিখলাম ক্লাস CLA ডাবল এস ক্লাস 1। ক্লাস 1 মানে প্রথম শ্রেণীর প্রশ্ন, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 5, এইভাবে করে আমি এই 11 যত ক্লাসের প্রশ্ন লাগবে তত ক্লাসের ততটা প্রশ্নের ফাইল তৈরি করবো। তাহলে আমি একটা ফাইল তৈরি হয়েছে না? তা আমি এখানে ডাবল ক্লিক করে এখন আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। তা আমি নিশ্চিতভাবে ফাইল সেভ করি আমি ওয়ার্ডে ঢুকে গিয়েছি। এখন যাই করব কন্ট্রোল-S দিলে সেভ হয়ে যাবে। কারেন্ট চলে যাক, সমস্যা হোক, কম্পিউটার হার্ডওয়্যার বন্ধ হয়ে যাক, আমার কোনো কি নেই, টেনশনটা নাই। কারণ আমি যতটুকু করছি কাজ ততটুকু তো সংরক্ষণে আছে। কথা ক্লিয়ার? গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ইনশিওর করবেন যে আমি যে সেভ করলাম কিনা। কারণ এই জিনিসটা যে আরেকবার করতে যায় আবার অনেক সময় ব্যয় হবে, আমার সময় তো অনেক মূল্য। আচ্ছা, আমি লেআউটে যাব, গিয়ে প্রথম কাজ কি মার্জিন সেট আপ করা না? সব সময় সেট আপটা আগে করতে হবে না? তা আমরা সেট আপে যাচ্ছি, সেট আপে যাই। তো মার্জিনে গেলাম। এখান থেকে যদি বড় পেজ হয়, অর্থাৎ যদি কওমি মাদ্রাসার বা আমাদের মাদ্রাসার শ্রেণীর যে খুব বড় বড় লম্বা লম্বা প্রশ্ন হয়, সেগুলো যেন আমাদের শুধুমাত্র এখান থেকে করতে হবে A4 সাইজ। আর মার্জিন 1 ইঞ্চি রাখা হয়। কত ইঞ্চি রাখা হয়? দেখবেন গ্যাপ একটু বড় থাকে, তো দেখি জায়গা একটু বেশি রাখে। তারপর লিখবেন, তখন লিখার সাইজটা হবে মূলত আপনার 16 বা 15। ওই যে আমরা বলছিলাম না বইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, মানে কেন 16 বা 15 হইতে হবে স্যার? দেখেন 16 বা 15 একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মানের সাইজ, মানে বড় পেজে বড় সাইজ হয়, ছোট পেজে ছোট সাইজ হয়। ছোট পেজে যদি বড় সাইজ দেন লেখা অনেক বড় দেখা যাবে, আবার বড় পেজে ছোট সাইজ দিলে লেখা অনেক ছোট দেখা যাবে। এই জন্য হিসাব করে আপনাকে কাজটা করতে হবে না? তা আপনি এখানে সাইজ দেবেন 16। এখানে আমি আপনাদেরকে একটা সতর্কবাণী করে দিই, প্রশ্নপত্র একটা শৈলী, মানে ডিজাইন, একটা মানে একটা গুছানো লেআউট। প্রশ্নপত্র কি সারিবদ্ধ সুন্দর করে সাজানো গোছানো একটা লেআউট। এটা যদি আপনি ভুল করেন ছাত্ররাই পাশের হার কমে যাবে, ছাত্রদের পাশের হার কমে যাবে আপনার শুধুমাত্র প্রশ্নপত্র গোছানোর কারণে। এমন হয় অনেক সময় জিম হা ডাল, ডালটা অনেকে খেয়ালই করে নেই, ডালটা জুস খেয়ালই করে না, পরে মনে হচ্ছে কিরে ডালও তো আছে, আমি তো প্রশ্ন দিয়ে আসছি। এটা কেন হয়েছে? সেট আপ আর লেআউটের কারণে। ডালটা রাখছেন ওই লেখার শেষে দিয়ে, জিমের শেষে দিয়ে ডাল রাখছেন, নিচে দিয়ে রাখা দরকার ছিল আলাদা করে, ওইটা আপনি করেন নাই। আলাদা করে না, একসাথে লাইনে লিখছেন, এক লাইনে, কেউ পড়েই নেই। আর হইতেই তো পারে না, তখন দেখা যাচ্ছে আপনার ছাত্র এটা ফেল করবে বা মার্ক কম পাবে। এখন আপনারা এই যে এই জিনিসটা এখন কেন বলে দিচ্ছি, আপনারা যখন প্রশ্নপত্র তৈরি করবেন এমনভাবে তৈরি করবেন যেন কোনোভাবেই কোনো কিছু যেন
অস্পষ্টতা না থাকে, গ্যাপ ম্যানেজ করতে হবে। আজকের প্রশ্নপত্র তৈরি করা যদি শিখে যান তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে আরও টুকিটাকি আরও অনেক কাজ শিখে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে মনোযোগ আছে তো ইনশাল্লাহ। আচ্ছা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা তো এখন লিখবো, এটা হলো বড় প্রশ্ন, কিন্তু আমি চাচ্ছি স্যার ছোটো প্রশ্ন কীভাবে তৈরি করি স্যার। আমরা যাবো লেআউটে, সাইজ তো অবশ্যই A4 থাকবেই, মার্জিন ওরিয়েন্টেশন থাকবে ল্যান্ডস্কেপ, কারণ আমাদের পৃষ্ঠা হবে 2 কলামে, পৃষ্ঠা হবে ল্যান্ডস্কেপ হবে এরকম 2 কলাম হবে, 1 কলাম আরেক কলাম, 2 কলাম, এক পাশে কলাম আরেক পাশে। তাহলে আমরা এখানে ল্যান্ডস্কেপ করে পৃষ্ঠাকে কী করে দিলাম, এরকম আড়াআড়ি মুড়ি করে দিলাম, মার্জিন দিলাম কত মার্জিন, ন্যারো মার্জিন। তারপরে কলামস অপশন আছে কি না, এখান থেকে করে দেবো কত কলম, 2 কলম, 2 কলম। 2 কলম কী হবে, এখান থেকে এই পর্যন্ত লেখা হয়ে শেষ হয়ে যায়, আবার এখান থেকে লেখা শুরু হয়ে এখানে শেষ হবে। কথা ক্লিয়ার হয়েছে তো? কিন্তু মাঝখানে একটু গ্যাপ মনে হয় একটু কম। আচ্ছা আমি দেখাই আপনাদের বুঝাই, একটু খেয়াল, মাঝখানে গ্যাপ একটু কি কম। চাইলে কলাম অপশনে ক্লিক করে মোর কলাম স্পেসিং অপশন থেকে গ্যাপ বাড়িয়ে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে গ্যাপ আর একটু বাড়বে। মাঝখানে গ্যাপ অনেক সময় দেখা যাচ্ছে 2টা পোস্ট মানে মাঝখানে কেটে দেয়, তখন দেখা যাবে মার্জিন ঠিক রাখার জন্য অনেক সময় গ্যাপ বাড়তে রাখতে হইতে পারে। তাহলে সেট আপ তো রেডি, কন্ট্রোল এস কিন্তু এখনো দেয়নি, কিন্তু কন্ট্রোল এসও দিলাম। ও স্যার কি করলেন, কেন করলেন স্যার, কন্ট্রোল এস দেওয়ার কি কাজ ছিল, এগুলো তো আপনার কোনো কাজই করিনি। না আপনি সেট আপ করছেন না, এটাও তো একটা কাজ। কন্ট্রোল এস দিলাম না, তাহলে কি হবে, এখন এই পর্যায়ে পর্যন্ত আপনার তো সেভ আছে। আমি যদি এখন আমি ডকুমেন্টে যাই, ডকুমেন্টস আফটার বেচ, বাতিবতি পিছনে বাতিবতি কমে দেন, দেখেন ওই সেটিংসই তো আছে। আচ্ছা এখন শুরু করি, একদম মনোযোগ সহকারে শুরুর কাজগুলো কীভাবে হবে, কীভাবে করলে আপনার সুন্দর হবে, এগুলো নিয়ে আলোচনা করবো। নিচের গুলো কমে দেন, নিচে সব বন্ধ করে দেন। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। লেখার সাইজ অবশ্যই 14-এর উপরে হবে না, হ্যাঁ এটা মনে হয়। আর আগামী 2-1 দিনের মধ্যে তো আমরা প্রিন্টিংয়ের ক্লাস শিখবো, তো প্র্যাকটিক্যাল, সেক্ষেত্রে আপনার প্রিন্ট করেও দেখবে যে কোনটা সঠিক, 16 দিলে ভালো না 14 দিলে ভালো, এটা দেখতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে ইনশাল্লাহ না। আচ্ছা আমি এখানে লিখি, প্রতিষ্ঠানের নাম লেখা হইলো, তারপর লেখা হবে যে প্রতিষ্ঠানের ঠিকানা, হাটহাজারী, ঠিকানার পর লেখা হবে যে কোন সাময়িক পরীক্ষা, পরীক্ষার সময়কাল। প্রথম সাময়িক পরীক্ষা হলে 1ST, ফার্স্ট 1ST। আচ্ছা ফার্স্ট লেখার পর যদি আমি স্পেস দিয়ে খেয়াল করি, আর একটু ইয়েতে পানি নিছেন, ইয়েতে পানি রাখছেন কেন জান, ওই যে ছেলেটা পানি খাইতেছে, পানি খেতে পারে না, উনিও পানি খাইতেছে, পানি খেতে পারে না, আপনি পানি খাইতেছেন না আসলে সময় পরে ওখানে নিয়ে খাইতেছে না, আমি দেখছি তো। আচ্ছা ফার্স্ট লেখার বিষয়টা যে খেয়াল করুন তো দেখি, অটোমেটিকলি একটা সিস্টেম হলো না, এটা আমাদের ভালো হয়েছে এটা খারাপ হয়েছে, দিস ইজ অটো কারেকশন। একটা নতুন কিছুর সাথে পরিচয় হন, নাম কি এটা, অটো মানি হলো অটো মানি হলো সহজ, অটো মানি হলো আমার জন্য ভালো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অটো হয়ে যায় বিপজ্জনক। অটো হয়ে যায় কি, আমি চাই নাই সবসময় কি সবকিছু চাই, তখন বিপজ্জনক হয়ে যেতে পারে। তাই এখানে তো সুবিধা হয়েছে। আচ্ছা সামনের দিকে আগে যাই, EXAMANY এক্সামিনেশন 2026, 2026 সালের প্রথম সাময়িক পরীক্ষা। সাবজেক্ট ক্লাস লিখি CLASS, ক্লাস ক্লোন, ক্লাস হবে 1 না, ONE1, একটা ট্যাব দিয়ে একটু জায়গা খালি করে লিখে দিলাম সাবজেক্ট SUB, ট্যাব দিছি, ট্যাব স্যার স্পেস দিলে অনেক বারে বারে দিতে হয়, অনেকগুলো ছাপতে হয়, না দিয়ে কি ছাপ দিব বলছি, ট্যাব চিনেন তো আপনারা। আচ্ছা সাবজেক্ট
ক্লোন, ক্লোন দিতে পারেন? শিপ ধরে সেমিকোলন দিলে ক্লোন হয়। তারপর ইংলিশ, তারপরে হবে আপনার টাইম, TIME, টাইম, টাইম কি 3 আওয়ার্স, HOURS, ট্যাব দিয়ে দেখলাম ফুল মার্ক। তারপর ফুল মার্কস কি বলেন তো? 100। আচ্ছা দেখেন তো এখানে কি আমার যে টাইটেল বা হেডলাইনের যে কাজগুলো সেগুলো শেষ হয়েছে না? আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো ডিজাইন মডিফাই হেড কোনো কিছুই করিনি। ঠান্ডা মাথায় আপনি সব লিখে ফেলবেন। লিখে এডিট করতে কতক্ষণ লাগে না? লিখাটাই তো ইম্পর্টেন্ট। লিখা হয়ে গেলে এটাকে বোল্ড দিতে মাঝখানে করতে কি বেশি সময় লাগবে? তবে আপনি প্রথম লিখার সময় কিন্তু কোনো কি করবেন না, কার্পণতা করবেন না, সময় ক্ষয়মান করবেন না, লিখে ফেলবেন। কন্ট্রোল এস দিয়ে সেভও করে ফেললাম। নিশ্চিতভাবে আমি এখন নিশ্চিত আছি যে আমার এতটুকু কি হলো না, অপচয় হবে না, এতটুকু আমার অবশ্যই থাকবে। কম্পিউটার বন্ধ হয়ে যাক আর চালু হয়ে যাক কি। আচ্ছা এখন আসলে এইটুকুকে আমরা সেটিংসটা করে ফেলি। সব সিলেক্ট করে মাঝখানে করে দিলাম। এটা ফন্ট হবে টাইমস নিউ রোমান, বোল্ড হবে, ব্যাস। কিন্তু এই হাঁটাদারি চট্টগ্রাম এটা না থাকলেও প্রশ্নবোধ হয়ে যায়, সেক্ষেত্রে বোল্ড না দিলেও সমস্যা নেই, চাইলে আরেকটা ছোটো করে দিতে পারি। আর প্রশ্ন করছে স্যার 14 রাখলে কেন, এত জায়গা থাকতে? স্যার এখানে প্রশ্নপত্র ইচ্ছা মতো ফেজ বাড়ানো যাবে। এমন হতে পারে যে আপনার লেখা 2 লাইনের কারণে আরেকটা পৃষ্ঠা হচ্ছে, আপনি কি নিতে পারবেন? বুঝলেন না? 2 লাইন বা 5 লাইনের জন্য আরেকটা পৃষ্ঠা লাগতেছে, আপনি কি আরেকটা পৃষ্ঠা দিতে পারবেন? তাহলে কিভাবে করবো? এক পৃষ্ঠার মধ্যে পুরো প্রশ্ন তৈরি করার নামই তো প্রশ্নপত্র তৈরি। তাহলে বোঝা গেল এখানে একটা এক্সাম আছে, আপনারও একটা এক্সাম আছে। আপনার কতটুকু যোগ্যতা আছে যে এতগুলো লেখা সব এক পৃষ্ঠা আড়াতে পারেন কিনা? আপনাকে যখন লিখে দিবে তখন কি সে কি টাইপ করে দিবে? সে দিবে কাগজে, সে কি জানে যে কতটুকু লেখা দিলে এক পৃষ্ঠা ভরবে? সে হয়তো এমনভাবে লেখা দিবে যেটা আপনার এক পৃষ্ঠা থেকে বেশি হয়ে যেতে পারে। সে লেখা দিবে কি সাজায় সাজায় দেয় নাকি না এমনি শুধু র্যান্ডমলি লিখে কাগজ আপনাকে দিবে? র্যান্ডম লেখা দিবে না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো এটাকে এমনভাবে তৈরি করা, গ্যাপ সাইজ ইচ্ছা মতো না দেওয়া, এমনকি একদম মানে সিস্টেমে ফালাই দেওয়া যেন কোনো সমস্যা না হয়। কথা ক্লিয়ার? চাইলেই এই লেখাটাকে চাইলে কিন্তু আমি এটাকে 28 নম্বর সাইজ দিতে পারি বা 36 48 নম্বর সাইজ দিতে পারি। লাভ কি? লস হইলো আমার, জায়গা নষ্ট হয়ে গেল। বুঝতে পারছি? এটা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো এই যে গ্যাপ, এখানে একটা বড় গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে গ্যাপ। এই গ্যাপের কারণে দেখেন তো কত বড় জায়গা খেয়ে ফেলছে, প্রায় অর্ধেক জায়গা নিয়ে নিচ্ছে না? এটা করা যাবে না। প্রথম কথা হলো সবগুলো সিলেক্ট করলাম লেখা এইটুকু দেখেন, খেয়াল করলে বুঝবেন গ্যাপটা কার উপরে কার। গ্যাপটা কোনো লাইনের নিচে বা উপরে তো হচ্ছে না, লাইন তো একটা, লাইনের উপরে হয়তো গ্যাপ হইতে পারতেছে, নাহলে উপরে না নিচে হইতে পারতেছে। মূলত লাইনের নিচে গ্যাপ হচ্ছে, এই লাইনের নিচে গ্যাপ, এই লাইনের নিচে গ্যাপ, এটার নিচে গ্যাপ, এটার নিচে গ্যাপ। কথা বুঝলেন নাই? কিভাবে বুঝবো? লেআউটে যাব, স্পেসিং লেখা আছে না, এখান থেকে বিফোর এবং আফটার। বিফোর মানে হলো আগে, আফটার মানে পরে। লাইন আমার এইটা, আফটার মানে তারপরে 8 পয়েন্ট গ্যাপ আছে। কত পয়েন্ট? তা আমি 8 পয়েন্টকে করে দিলাম 0। এখন আর কি নাই? এই লাইনের নিচে গ্যাপ, উপরে কি নাই? এই লাইনের। আচ্ছা নিচে গ্যাপ রাখবো, রাখবো, তবে বেশি না। কত সাইজ? 3 পয়েন্ট, ইন্টার দিলাম। সেম ভাবে এগুলো সিলেক্ট করলাম, 2 লাইন কি সিলেক্ট করলাম, 2 লাইনকেও 3 পয়েন্ট করে গ্যাপ দিয়ে দিলাম। দেখেন তো কত সুন্দর, আপনার গ্যাপ কমে যায়, আরো জায়গাটা অনেক বেড়ে গেল না? তো গ্যাপ ম্যানেজমেন্টটা বুঝছেন? হয় লাইনের উপরে গ্যাপ হইতে পারে, না হলে ওইটা বুঝবে কিভাবে? লাইনে মাউস রাখলে দেখা যাবে উপরে না নিচে গ্যাপ। ঠিক আছে। আর আরেকটা কথা হলো এই দুটাকে চাইলে আরেকটু ট্যাপ দিয়ে সরিয়ে দিতে পারি, যেন জিনিসটা দুটো আলাদা আলাদা হয়। এমনিভাবে ফুল মার্ক থাকে একদম শেষে এই পাশে, টাইম থাকে একদম এই পাশে। তাহলে আমরা ট্যাপ দিব, স্যার ট্যাপ দিলে 2 দিকে যায় কেন? একদিকে সারা যাবে না। মূলত আমরা এটাকে সেন্টার করে রাখছি না, এখন লেখা 2 দিকে সরাচ্ছে। কদিকে সরাচ্ছে? 2 দিকে। যদি অ্যালাইন যদি লেফট সাইড থাকতো তাহলে একদিকে যাইতো। দেখেন সেন্টার করে দেওয়ার কারণে কোথায় যাচ্ছে? 2 দিকে যাচ্ছে। ট্যাপ বেশি ট্যাপ দিলে কি হয়? বেশি চলে যায়। কম ট্যাপ দিলে আবার একটু রয়ে যায়, এই জন্য স্পেস দিয়ে অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ এখন ঠিক আছে, এখন কি আছে? ঠিক আছে।
এই ছিল আমাদের হেডলাইন মেকিং করা। এখন আসেন, নিচে যে একটা বর্ডার দেয় না, এইটার এই প্রশ্নটার নিচে একটা বর্ডার দিলে সুন্দর হতো না? তো বর্ডার দেওয়ার জন্য আমরা তো রাখবো হোমে, এখানে লেখা আছে বর্ডার্স। কি লেখা আছে? তো আপনারা অনেকে অবাক হয়েছেন, স্যার সব তো দেখাইলেন না। এই যে এখন দেখাচ্ছি, কাজের জিনিসগুলো আপনি দেখতেই পারবেনই, যেটা লাগে সেটা শিখবেন না কেন? প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছি না? এই যে এখন শিখে ফেলতেছেন বর্ডার। এই বর্ডারটা কি? বর্ডারটা হলো যে আপনি বর্ডার দিতে হবে, লম্বা দাগ। তা আমরা এখানে টিপ দেওয়ার পরে এখানে দেখেন বটম, টপ, লেফট, রাইট, নো, অল, আউটসাইড, ইনসাইড, এমুক তমুক লেখা আছে। তার মধ্যে আমার মাউসটা কোথায় আছে? এখানে কারসার। আমার লাগবে কোথায়? এই লাইনের নিচে না উপরে বর্ডার? তাহলে বটম না টপ? বটম। বটম মানে কি? তাহলে মাউস এখানে রেখে বটম বর্ডারে ক্লিক করলাম। দেখেন এই লাইনের নিচে কি আসছে, পারছেন? বুঝছেন? এখন আমি কি করবো বলুন তো? নিচে লিখবো না? নিচে লিখার জন্য কি করতে হবে? ইন্টার দিতে হবে। ইন্টার দিলে কি হয় বলুন তো? ওই লাইনটার নিচে আবার বর্ডার চলে যায়। এর একটা ঝামেলা হইতে পারে। ঝামেলার সমাধান হলো বর্ডারটা আমরা আগে দিব না, আগেই দিব না। আমরা আগে ইন্টার দিয়ে নিচে মাউস রাখবো, তার পরবর্তী কোনো এক সময় এসে বর্ডার আমরা ও মাউসটা ওখানে রেখে বর্ডারটা দিব। তাহলে আমাকে আর বারে বারে ইন্টার দেওয়াতে লাগলো না, ইন্টার তো আগেই দিয়ে রাখছি। আগে লিখিয়েও বলছি, মনে করেন পুরো পৃষ্ঠা লিখে দিয়ে পরে বর্ডার দিলে কি গুণ হইব? বিষয়টা তো একদম ইজি কথা না, লজিক্যালি বোঝেন। বাস, আমি নিচে মাউস রাখলাম। এখন এই জায়গায় যে সেটিংসগুলো করেছিলাম সব সেটিংস এখানে রয়ে গেছে। কিভাবে বুঝছি? মাউস এখানে রাখলে দেখাচ্ছে মাঝখানে রাখছি 14 নম্বর সাইজ, তারপরে টাইমস নিউ রোমান বোল্ড রাখা হয়েছে না? সেম ভাবে এখানে রাখলো, দেখেন মাউস এখানে সব দেখা যাচ্ছে না? তাহলে সেটিংস আমি প্রথমে চাইলে ক্লিয়ার করে ফেলতে পারি, অথবা যদি বলি যে না স্যার এই সেটিংসটাই দরকার, তাহলে আমি এটাকে লেফট সাইড করে নিয়ে চালিয়ে দিতে পারি। কথা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, একটু গৌর চিন্তা করেন। আমি এখানে 1 লিখে 1 নম্বর প্রশ্ন তৈরি করবো না? ডট দিব না? দিয়ে যখন আমি স্পেস দিয়ে সামনে যাব, কিছু একটা হয়েছে দেখেন তো, কিছু একটা হয়েছে। কি হয়েছে বলুন তো? সরে গেছে, সরে গেছে দেখছেন, কিন্তু এখানে বুলেট নাম্বারিং হয়ে গেছে। কেউ খেয়াল করেছেন? এখানে নাম্বারে ক্লিক করা পড়ে গেছে না? তার মানে হলো এখন যা লিখলাম লিখলাম, পরে ইন্টার দিলে কিন্তু দ্বিতীয় নাম্বার চলে আসে অটোমেটিক। এমন হতে প্রশ্নপত্রের উপর নিচে কি দ্বিতীয় লাইন আসবে? অন্য কিছু আসবে না? অন্য কিছু লিখতে হবে না? তো এটা ঝামেলা করবেন আপনাকে বলেন তো? তাহলে কি করণীয়? করণীয় হলো খেয়াল রাখতে হবে সব অটো কিন্তু অটো না, সব অটো আপনাকে ভালো দিবে না। যেটা এখন আপনাকে ঝামেলা করতেছে, দেখেন অটো হয়ে যাচ্ছে না? হয়তো বা এক সময় 1 দিয়ে ডট দিয়ে যদি অটোমেটিকলি 1 2 চলে আসে এটা ভালো, কিন্তু প্রশ্নপত্রের ক্ষেত্রে 1 2 অটোমেটিক চলে আসাটা কি ভালো না? সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে এরকম কোনো সমস্যা হয়ে যাচ্ছে কিনা। ডট দিয়ে স্পেস দেওয়ার সাথে সাথে অটোমেটিক হয়ে গেছে না এরকম? সাথে 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 কন্ট্রোল জেড দিবেন সাথে সাথে, তাহলে আর অটোমেটিক জিনিসটা থাকলো না, আর আমি সামনের দিকে আগে গেলাম। কথা ক্লিয়ার হয়েছে তো? তা আমি লিখি, লিখলাম নিচের লেখাগুলোকে ভালো করে পড়ো, পরবর্তীতে অ্যান্সার দাও। এই লেখাটা লিখবো। টেক্সট carefully, CREFULLY NANSWR QUSTION। আমি কিন্তু এখানে QUS লিখছি না? স্পেস দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি ES হয়ে যাওয়ার কথা ছিল, কারণ এখানে আমরা একটা ভুল করেছি। কিছু গ্রামার অটোমেটিকলি সমাধান হয়ে যায়, এটা বলে অটো কারেক্ট। এখানে কেন যে হলো না এটা বুঝতেছি না। QUES কোয়েশ্চেন্স BLEW লো ডট। কথা বুঝেন? লেখছি নিচের লেখাগুলোকে ভালো করে পড়ো এবং সাবধানের সাথে কি দাও? অ্যান্সার দাও। আচ্ছা, লেখাটা কি লিখি? লেখাটা হবে এরকম, ইন্টার দিলাম, অনেক লেখা চলে আসে। এত লেখা দিব না, 2টা প্যারাগ্রাফ থাকলে হবে। এখান থেকে লেখাগুলো ফালে দিন, আর এই লেখাগুলোকে সিলেক্ট করে লেখাগুলো বোল্ড উঠে দিলাম, কারণ বোল্ড তো থাকবে মেইন লেখা। আর এদিক দিয়ে অসমান না,
জাস্টিফাই করে সমানও করে দিলাম। কথা ক্লিয়ার? আচ্ছা, অলরেডি আমার লেখা হয়ে গেল। আমি মূলত এই সমস্ত সেটিংসগুলো আমরা একটু পরে করব। আর সবচেয়ে বড় কথা হলো যে আগে লিখে ফেল, লিখা হয়ে গিয়েছে, এখন সেটিংস করতে বেশিক্ষণ লাগবে না স্যার, ঠিক না? আগে কি করবেন, লিখে ফেলবেন, যা লিখার তা লিখে ফেলবেন। আচ্ছা, টাইপ করে ফেলবেন। এরপর আসেন 1 নম্বর প্রশ্ন। অলরেডি তো প্রশ্ন 1 নম্বর লিখছি, আমি আরেক নম্বর প্রশ্ন কি লিখবো? মানে এই প্রশ্ন অধীনে আরো 10টা প্রশ্ন আছে আপনার, তাহলে এখনো নাম্বারিং করতে হবে না। সেক্ষেত্রে 1 যদি লিখে ফেলছি, সেক্ষেত্রে 1-এর অধীনে এ হবে, ABCD হবে। আবার ABCD এর আন্ডারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হবে রোমান সংখ্যা আছে না, II, III, আছে না, সেগুলো হবে। তাহলে আমি এখানে এ দিয়ে প্রশ্ন লিখি, লিখলাম এ ডট, কমা দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি বড় হাতে হয়ে যাচ্ছে না, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। খেয়াল রাখবেন 2বার হয়েছে সমস্যা। এ, আমি অন্য জায়গাতে কোনো একটা প্রশ্ন আমি কপি করে নিলাম, নিয়ে প্রশ্নটা দিয়ে দিলাম। তারপরে হলো এই প্রশ্নের আন্ডারে আবার 4টার জুজ হবে না, অপশন 4টা হয় না, প্রশ্নের আন্ডারে অপশন 4টা হয় না, তো লিখে দিব 4টা অপশন। তো ব্র্যাকেটের মধ্যে লিখবো আই, ব্র্যাকেট ক্লোজ স্পেস। যদি দেখি অটোমেটিকলি কোনো কিছু হয়ে যায়, সাথে সাথে কন্ট্রোল জেড দিব। আচ্ছা, স্পেসটা দেওয়ার পরে এখানে আমরা প্রশ্ন শেষ করি। লিখলাম। মোটামুটি আমার একটা প্রশ্নর একটা জুজ শেষ হয়েছে না। এখন আসলে আমি এটা সেটিংস করি। প্রথম কথা হলো যে এই সেটিংসটা করার সময় আমি এগুলোকে নর্মাল লেখা লিখছি, এখানে জাস্টিফাই করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগতেছে। আর এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটাকে অবশ্যই বোল্ড করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যদি খেয়াল করেন, একটু গভীরভাবে চিন্তা করেন, যেহেতু প্রশ্নপত্র শৈলী লেআউট ভিত্তিক কাজ হয়, সুন্দর করে সাজানো গোছানো কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে একটু বোঝেন তো, এই যে এক আর লেখা, আবার কেমন যেন এক হয়ে গেল না, সব বরাবর, জিনিসটা কিন্তু ফেয়ার হইলো না। এই যদি একটা পেয়ার মানে একটা যদি পায়ের উঠিয়ে দেই, যেমন 1 নম্বরটা ইম্পর্টেন্ট, তারপরে হবে আরেকটা, তারপরে হবে আরেকটা, জিনিসটা দেখতে আর একটু কি হবে, ইজি হবে, লেআউট ভিত্তিক কাজ হবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এই ব্লেও বা যে বেলেও লিখলাম না, এটা এই বরাবর আসলে মনে একটাকে আলাদা আলাদাভাবে হাইলাইট করা যেত না। তা আমি সিলেক্ট করলাম দুটোটাকে, দেখেন পুরো লাইনকে সিলেক্ট করলাম, করার পর এখানে একটু খেয়াল করুন তো, দেখা যায় এখানে 2টা 3টা জিনিস দেখা যাবে, 3টা, একটা উপরে দেখা যাচ্ছে, তারপর নিচে 2টা, একটা আর এই একটা। আমি নিচেটা ধরে টান দিব, দিলে এরকম আসবে। অথবা আমি যদি উপরটাতে টান দিই তাহলে এরকম আসবে, অথবা আমি যদি মাঝখানেটা যদি টান দিই তাহলে এরকম আসবে। তিনোটার মিনিং বুঝছেন? আমি কি চাই, মানে এই লেখাটা যদি এই বরাবর থাকতো কি হইতো আমার জন্য, মানে জিনিসটা আরো সহজ হতো না, বা দেখতে সুন্দর লাগতো না। তো এটা করার জন্য আমি এখানে 3টা বাটনে কোন বাটনটা ব্যবহার করবে সেটা বুঝে নেই। উপরটা টান দিলে কিন্তু উপরটা চলে যায়, কন্ট্রোল জেড। নিচেরটা টান দিলে নিচেরটা, দুটোটা একসাথে যায়। আর যদি মাঝখানে টান দেই তাহলে নিচেরটা হয়, এই দেখেন, বাস আমি এই বরাবর বসে দিলাম, আর একটাকে আলাদাভাবে হাইলাইট হচ্ছে না। আচ্ছা, সেম ভাবে এই লেখাগুলো তো আপনার এই লেখার অধীনে, তাহলে এটা এইদিকে চাপানোর দরকার না। তাহলে সেক্ষেত্রে আমি নিচেটা ধরে, আর আমি যদি নিচেটা না ধরে যদি উপরটা ধরতাম, তাহলে সবগুলো লেখার প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রথম অক্ষর প্রথম লাইনটা উপর দিয়ে যাইতো, অথবা মাঝখানে ধরলে ভিডিওটা যাইতো, জামালের হইতো। এই জন্য আমি 3 নম্বরটা নিচেরটা ধরে টান দিলাম কেয়ারফুলি ভাবে। এখন দেখেন 1 নম্বরটা আলাদা দেখা যাচ্ছে, 1 নম্বরের সাথে এর মিল হচ্ছে না। আচ্ছা, সেম ভাবে এই লেখাগুলো এইটার আন্ডারে না, সেক্ষেত্রে এইটাকেও আমরা এইভাবে করে নিচে নামে দিল। এই আরেকটা জিনিস, এখানে মোট কয়টা অপশন, 1 2 3 4, 4। জিনিসটা কি সুন্দর হইলো, যেহেতু 2 লাইন হচ্ছে, মানে এই প্রশ্নটা কয় লাইন হচ্ছে অপশনগুলো, তাহলে আমি 2 লাইন আমি একদম গুছিয়ে দিই, যেমন 1 2 উপরে থাকবে, 3 4 নিচে থাকবে, 1 2
3 4। আর একটু ফাঁকা করে দিব, ট্যাপ দিই, ট্যাপ দিয়ে এই ফাঁকা করে দিলাম, এইটাও ট্যাপ দিয়ে বরাবর দিয়ে দিলাম। দেখেন 1 2 3 4, দেখতে আরো সুন্দর লাগতেছে না? লেআউট ভিত্তিক কাজ করতে হবে আপনাদের। কাজ কিন্তু বেশি না, কথা একটু বেশি বলতেছি, কাজ কি অল্প, ঠিক না? এটা বুঝে নেন, একটু ভালো করে বুঝে নেন, প্রশ্নপত্র জগতের সব কাজ ইনশাল্লাহ বুঝে নেবেন। এখন এখানে গ্যাপ ম্যানেজমেন্ট করেন। দেখেন এই লাইনের নিচে, এই লাইনের নিচে একটা গ্যাপ আছে, এই লাইনের নিচে একটা গ্যাপ আছে, আবার এই লাইনের নিচেও গ্যাপ, এগুলো অনেক গ্যাপ। বলুন স্যার আমার লেখা বেশি না, তো গ্যাপ ঠিক আছে, গ্যাপ রাখা ভালো। গ্যাপ রাখলে কি হয়, প্রশ্ন আর দেখতে আর কি হয়, ইজি হয়। কিন্তু স্যার লেখা বেশি, তাহলে গ্যাপ কিভাবে রাখবেন? জায়গাই নেই আপনার, সেখানে গ্যাপ কিভাবে রাখবেন? তখন গ্যাপ কি করতে হবে, আমাকে চিন্তা করতে হবে গ্যাপ কত কমানো যায়। আপাতত আমি মনে করি গ্যাপ রাখতেছি। তা আমি প্রথম প্রশ্ন লেখা শেষ হয়ে যাও, তা আমি সুন্দর করে লেখাটা কপি করব, কন্ট্রোল সি কপি, ইন্টার দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, শুধুমাত্র এর পরিবর্তে দিব বি, আর প্রশ্নটা চেঞ্জ করব। কথা বোঝে না? প্রশ্নটা শুধু কি করব, দ্বিতীয় প্রশ্ন লিখবো না, তাই প্রশ্নটা আমি চেঞ্জ করতেছি, আমি তো এখান থেকে কপি করতেছি। কোনোদিন এরকম লেখা হয় না, এরকম কপি করে প্রশ্ন লেখে না, আমি লিখলাম আরই। তা আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এই জায়গাটা দিলাম পেস্ট। আর এই লেখাটাকে বোল্ড করতে হলে বোল্ড করে নিব। বোল্ড তো অবশ্যই করতে হবে, হেডলাইনে কোথায় বোল্ড দিতে হবে, কোথায় দিতে হবে না, এটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে কিন্তু। তারপরে এখানে 1 নাম্বার প্রশ্ন চেঞ্জ করব, 2 নাম্বার প্রশ্ন চেঞ্জ করব, 3 নাম্বার প্রশ্ন চেঞ্জ করব। কি সব সময় কি একই সাইজের হবে লেখা? এমনও তো হতে পারে যে এখানে আরো অনেক বাড়ি লেখা আছে, তখন লেখা সেভে যেতে পারে না। সেক্ষেত্রে সাজানি গুছানোটা যদি আমরা পরে করি, তাহলে সর্বশেষ যে ডিজাইনটা আছে তার সাথে সবগুলোকে কি করব, অ্যালাইন করব। যেমন এইটা এদিকে চলে গেছে না, তাহলে আমি এইটাকে কেন্দ্র করে সবগুলোকে ট্যাপ দিয়ে ট্যাপ দিয়ে, হ্যাঁ এখন দেখেন সুন্দর লাগতেছে না? লেআউট ভিত্তিক কাজ এটা। 1 2 3 4, 1 2 3 4। এই জন্য এই লাস্টে যে ট্যাপ দেওয়ার কাজগুলো, ফাঁকা করার কাজগুলো, এগুলো একদম সর্বশেষ করবেন। যেটা সবচেয়ে বড় লেখা তাকে কেন্দ্র করে লিখবেন। আচ্ছা, তারপর 3 নাম্বারটা দেখাচ্ছি। 3 নাম্বার প্রশ্নটা তৈরি করি, কন্ট্রোল ভি দিলাম, দিল দেখা যায় এইখানে প্রশ্নটা আসে, তার অপশন আসে এখানে। এইটাও কিন্তু একটা ভুল ধারণা, এটা কারণে আপনি বিপদে পড়তে পারেন, ছাত্ররা ভুল করবে। প্রশ্ন দেখছে এখানে, তার অপশন কোথায়, এখানে। তাহলে এখানে কি করবো, তাহলে আমরা একটা গ্যাপ ম্যানেজ করি। প্রথম কথা হলো যে এখানে দেখা যাচ্ছে 8 পয়েন্ট এই লাইনে, তাহলে আমরা এখানে 8 পয়েন্টটা কমাই দিয়ে 6 পয়েন্ট রাখি, কারণ এটা একটা আলাদা লেআউট, এটা আলাদা লেআউট। এমনিভাবে এই লাইনের নিচে কোনো গ্যাপ না রাখলেই ভালো, যেহেতু এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস, আর দুটোটা একই জাতের জিনিস, সেক্ষেত্রে আমরা এটাকে একদম গ্যাপ রাখলাম না। এই লাইনের নিচেও গ্যাপ রাখলেও সামান্য রাখবো 3, বাস। এমনিভাবে এখানেও গ্যাপ রাখলেও রাখবো 6। ও স্যার 3 6 ইচ্ছা ম্যানেজ করার দায়িত্ব আপনার, কম দিবেন না বেশি দিবেন গ্যাপ, বা দিবেন না কি হিরো সেটাও আপনি জানেন। আর গ্যাপ দিতে যায় যদি কমাতে যায়, এরকম অটো করে দেন, তাহলে দেখেন গ্যাপ অটোমেটিকলি আরো বেড়ে গেছে। তাহলে অবশ্যই গ্যাপ 0 লিখে ইন্টার দিবেন, তখন 0 হয়ে যাবে গ্যাপ। আমি গ্যাপ 0 দিব না, 6 পয়েন্ট দিলাম। আর এই লাইনের নিচে কোনো গ্যাপই রাখবো না, আর এই লাইনের নিচে কোনো গ্যাপ রাখবো না। তাহলে এই দুইটা লেখা এক হয়ে গেল। তাহলে এই লাইনের নিচে একটু গ্যাপ রাখবো, আবার সেম এই পাশে গ্যাপ রাখবো না, এই লাইনের নিচেও গ্যাপ রাখবো না। একটু খেয়াল করে দেখবেন কোথায় লেখা ওই পাশে চলে গেল, আর এখন গ্যাপের কারণে কোথায় লেখা এই পাশে চলে আসলো। তো জায়গা গ্যাপের কারণে কত যে ইম্পর্টেন্ট ম্যাটার করে, এটা বুঝতে পারছেন তো? এখন এখন আপনাদের ইচ্ছা, আপনি গ্যাপ ম্যানেজ করবেন কি করবেন না। আচ্ছা, এমনিভাবে এই লাইনের নিচেও গ্যাপ আছে, 8 পয়েন্ট কমাই দিলাম, 6 পয়েন্ট রাখলাম। সেম ভাবে এখানেও। আচ্ছা, বির জায়গা দিলাম সি, আর এখানে প্রশ্ন চেঞ্জ হবে, এখানে অপশনে কি হবে, চেঞ্জ হবে। আমাকে কিন্তু আই ডাবল আই এগুলো আর বারে বারে লেখা লাগতেছে না, আপনারা বুঝতে পারছেন? এইভাবে করে আমি এখন আবার এই লেখাটা সিলেক্ট করলে নিলাম, কন্ট্রোল সি কপি, ইন্টার দিব, দেওয়ার পর পরবর্তী লাইনে পরবর্তী বোঝা যাচ্ছে, এখানে আমি লেখা চেঞ্জ করে দিব। সবাই আমি আবারও বলি, এই যে গ্যাপ যে আমি সমান করে রাখছি, সব সময় যে একদম সব লেখা একই বরাবর হবে বিষয়টা এরকমও না। মনে করেন যে 3 নাম্বার প্রশ্নটা আপনার লেখা অনেক বড়, অনেক বড়, মানে 1 পৃষ্ঠা 8 না, মানে 1 লাইনে 8 না, তাহলে সবগুলোকে আলাদা আলাদা লাইন রাখবেন। সবগুলোকে
আলাদা আলাদা লাইন লাগবে। 4 লাইন হবে, কয় লাইন হবে? 4 লাইন হবে। তবে প্রথম 2টা 1 লাইনে রাখবেন, পরের 2-3টা আলাদা আলাদা লাইনে রাখবেন, এটা করলেও বিপদে পড়বে। বুঝছেন তো? এটা করবেন। তা আমি এই লাইনের নিচে গ্যাপ দেখা যাচ্ছে, গ্যাপটা কমাই দিই, ব্যাস। এখন সুন্দরভাবে আমার কাজটা হচ্ছে। তারপরে 2 নাম্বার প্রশ্ন লিখবো। তো 2 নাম্বার প্রশ্ন কিন্তু অলরেডি এখানে আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে মাউসের কন্ট্রোল ভি দিলাম, এই প্রশ্নটাকে করে দিলাম 2। 2 নাম্বার প্রশ্নতে যা যা হয় তা লিখবেন। কথা বুঝছেন তো? এইভাবে করে আমরা তাহলে প্রশ্নপত্র তৈরি করতে পারি। এটা ইংরেজি প্রশ্ন তৈরি করা শেখাচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যে আমার এই যে এইটা কোথায় যাচ্ছে, এবার এই যে এই জিনিসটা মানে লেখার যে স্পেসিং করার যে বিষয়টা, এটা হলো ইনডেনশন। ইনডেন্ট কি বলে? ইনডেন্ট। কোথায় এটা? এইখানে। এটা কি সোজা আছে না বরাবর নাই, কোথায় গেছে? আবার আপনি যদি এটাকে টেনে দিয়ে এদিকে করে দেন, লেখা ওদিকে চলে যাচ্ছে, কন্ট্রোল জেড। খেয়াল রাখতে হবে ইনডেন্ট মার্জিন বরাবর রাখাটা ইম্পর্টেন্ট। মার্জিন এই পাশে আসলে তো মার্জিন আর কেন দিলেন? মনে করেন মার্জিন দিচ্ছেন ন্যারো মার্জিন, 1/2 ইঞ্চি মার্জিন, কিন্তু লেখা হলো আপনার এদিকে, তো মার্জিন থাকলো কই? স্যার আমি বুঝতে পারছি। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু ফলো রাখবেন। মার্জিন যে কোন পর্যন্ত, এই যে দাগ দেখলে বুঝবেন, এখানে এই দাগ দেখলে বুঝবেন। আবার এখান থেকে শুরু, আবার এখানে শেষ হচ্ছে, দেখা যাচ্ছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনার এই যে মার্ক লিখতে হয়, 10 গুণ 1 ইকুয়াল 10, মার্ক দেয় না মার্ক। সেক্ষেত্রে আপনি 10 লেখেন, 10 গুণ পাবেন কোথায়? কিবোর্ডের কোনো জায়গায় গুণ চিহ্ন নাই। তা আমি আগে 1 লিখি, তারপর ইকুয়াল দিয়ে 10 দিয়ে শেষ করলাম। স্যার গুণ পাবে কোথায়? গুণ পাওয়ার জন্য আপনাকে যাইতে হবে ইনসার্টে। কোথায় যেতে হবে? ধরে বলেন সিম্বল লেখা আছে, সিম্বল। ইনসার্ট থেকে কোথায় যাব? সিম্বলে যাব, এখানে ক্লিক করব, মোর সিম্বল। কোথায় যাব? মোর সিম্বল থেকে এখানে আবার সিম্বল নামে সার্চ করব, সিম্বল। এই যে এখানে ডাব্লিউ এর আগে না সিম্বল হবে, টি রেখে সিম্বল, এই সিম্বল পাওয়া গেছে না? অত সার্চ করবেন SYMBOL, ইন্টার দেন। সিম্বলের মধ্যে যে গুণ চিহ্ন আছে, প্লাস মাইনাস, ওই যে আপনার ডিগ্রি আছে না, ডিগ্রি 90 ডিগ্রির যে গোল চিহ্নটা আছে না, সেই চিহ্নটা, আপনার অ্যারো কিগুলো আছে, তারপরে ডট চিহ্ন আছে, বাঘ চিহ্ন আছে, TM, মানে যে সমস্ত জিনিসগুলো আমাদের অতিরিক্ত প্রয়োজন হতে পারে, এই সমস্ত জিনিসগুলো এখানে আছে। দেখেন তো, আছে তো? তা আমি এখান থেকে লাগবে গুণ চিহ্ন, গুণ দিয়ে এখানে ইনসার্টে ক্লিক করলাম। এখানে আসা হয়তো বা একটা জিনিস বেশি আসছে, এটাকে কেটে দিই। তাহলে আশা করি আপনাদেরকে 10 গুণ 1 ইকুয়াল 10 এটা জিনিসটা দেখাতে পারছি। কোথায় আছে বলুন তো? ইনসার্ট থেকে সিম্বল, তারপরে কোথায় যেতে হবে? মোর সিম্বল। এখানে লিখতে হবে কি? ফন্ট অপশন, সিম্বল লিখে তালাশ করতে হবে সিম্বল কোথায়, এই যে এইটা। তারপরে ইনসার্টে ক্লিক করবেন, সিম্বল চলে আসছে। আর এই সিম্বল, এই লেখাটা কি এই পাশে থাকবে না এই বরাবর থাকবে? মার্ক সবসময় এই পাশে থাকে। এখানে মাউসটা রেখে ট্যাপ দিয়ে এই পাশে নিয়ে আসতেছি। কি দিয়ে নিয়ে আসতেছি? ট্যাপ দিলে বড় স্পেস হয়, বেশি ট্যাপ দিলে বেশি দূরে চলে যায়, কম দিলে বেশি রয়ে যায়। এজন্য পরবর্তী স্পেস দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এখন ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে বোল্ড না দিলেই ভালো হবে, ইতালিক রাখলে আর একটু সুন্দর হবে। এই 2 নম্বর প্রশ্ন তো সেম ভাবে আপনার মার্ক লাগবে না? 2 নম্বর প্রশ্ন মার্ক লাগবে না? তো এখানে এসে 2 নম্বর প্রশ্নটা মার্ক দিয়ে ট্যাপ এদিকে নিয়ে আসলাম, বাস। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো প্রশ্নটা এইভাবে যদি না করেন, এত সুন্দর পরিপাটি করে না করেন, তাহলে প্রশ্ন তো হবে, হয়তো বা সে মানবে, কিন্তু মনে মনে খুশি না। সুন্দর হয় এটাই, কিছু একটা মিস দেখা যাচ্ছে, এর কেমন এলোমেলো হজ বড় হলো। এটা তো ছিল আমাদের একটা কি ক্লাস, ডেমো ক্লাস। এখন আসলে প্র্যাকটিক্যাল দেখাই প্রশ্নপত্র আমরা করলে কিভাবে করি, না একদম লাইভ ক্লাস দেখাই। আমরা কোনো একটা প্রশ্ন ইয়াতে যাই, কোনো প্রতিষ্ঠান, যেমন আমি দারুল ইরফান মাদ্রাসা, নাজিরা হোসেন মাদ্রাসা আছে, তার দারুল ইরফান মাদ্রাসাতে যাচ্ছি। এক্সাম পেপার দেখছেন, খেয়াল করছেন? এক্সাম পেপারের মধ্যে শুধু এক্সাম পেপার নিয়ে খেলতো না, এখানে আরো কয়েকটা ফোল্ডার আছে, 24, 25, 26। কারণ কি বলতো, আমি 24, 25, 26 প্রশ্ন তৈরি করছি আলাদা আলাদা। আমি যদি সামনে 17 সালে প্রশ্ন করি, 27 সালের নাম দিয়ে একটা ফোল্ডার বানাবো। তো ডাবল ক্লিক করলাম, এখানে আবার ফার্স্ট দেখা যাচ্ছে, তো ফার্স্ট হয়ে গেলাম। এখান থেকে এই যে মনে করেন যে ক্লাস 4 থেকে শুরু হতো, তার ক্লাস 4টাই নিলাম, নিয়ে ওপেনে ক্লিক করলাম।
দেখেন, দেখতেছেন? বুঝুন না মনে হয়? দেখতেছেন তো কিভাবে তৈরি করেছি? তাহলে এই প্রশ্নটা আমি আপনাদেরকে একটু, এখন তো আমি এইভাবে দিলে তো আপনারা তো দেখে দেখে হুবহু বসাবেন। আমি একটা ইংলিশ প্রশ্ন আপনাদেরকে দিই। এখানে ইংলিশ প্রশ্ন নাই তাদের, আমার কাছে নাই। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন নেই? ইংলিশ প্রশ্ন দেখেন, খেয়াল করছেন? রিড দ্য টেক্সট, অ্যান্সার কোয়েশ্চেন, তারপরে দেখতেছেন এখানে হয়তো বা এটা লড়ে গেছে। না, লড়ে নাই তো, আইয়ের মধ্যে ABCD লড়ে নাই তো, ঠিকই আছে। এইভাবে দেওয়া হয়েছে, দেখেন প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা করে এইভাবে এইভাবে লেখা হয়েছে। দেখেন ট্যাবলের ব্যবহার হয়েছে কিনা দেখেন তো। ট্যাবলের ব্যবহার হবে, আরো অনেক অনেক কাজ, গুণ চিহ্ন দেখা যাচ্ছে। তো এটা আমি আপনাদেরকে এইভাবে রাখলাম। প্রশ্নটা দেখেন, ভিডিও রাখা হচ্ছে তো, আপনি ফুস করে ভিডিও দেখে দেখে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। যদি বলেন স্যার আমাদের পিডিএফটা গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ আমি একটা পিডিএফ প্রশ্ন মতো পিডিএফ গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। আর যার গ্রুপ নাই সে প্যান ড্রাইভ করে নিয়ে নেবেন, নিয়ে বসে প্র্যাকটিস করেন, পারবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা অনেক জটিল কঠিন কিছু না, কিন্তু অনেক জরুরি কিছু ছিল না, অনেক টেকনিক অনেক কিছু শেখার কিছু আছে। তবে মনে রাখবেন, এক লেখে ডট দিলে স্পেস দিলে কি হয়ে যায়, অটোমেটিক কিছু একটা হয়ে যায় না, কন্ট্রোল জেড দেওয়ার বিষয়টা আসতে হবে। এদের সবসময় খেয়াল রাখতে হবে কিছু একটা হয়ে গেলে যেন আপনি ফিরে যেন আসতে পারেন। ঠিক আছে তো? এই ছিল আমাদের